প্রথমে ছিলাম, প্রথমেই আছি। কে বাঁচালো? 4 মাসও কাজ করেনি, কে বাঁচালো? কিছু মানুষ থেকে যাবে যারা কোনোদিন পুরনো হবে না। অঞ্জন দত্ত ইজ অঞ্জন দত্ত। অবাধি গাইছে, আমি নাচছি, এটা দেখতে পেতে পারো। আই এম ভেরি ব্যাড রাইটার বলে নিজের স্ক্রিপ্টটা শুরু করলাম। আমার উপর একটা গসিপ আছে, আমি নাকি প্রচুর তুকতাক জানি। শিলাজিৎ মানে বাজলে ছুটির কথা, ঝিনটি তুই বৃষ্টি ইতে পারতিস। গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়া, এই গানে রংধনু তার 7টি রঙের দোল ছড়া। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে আড্ডাটি হতে চলেছে সেটা ঠিক একটু অন্যরকম। শিকড়ের টানে নিজের মাটিতে ফেরা বা জীবনের কিছু ফেলে আসা মুহূর্তে নিজেদেরকে আবার নতুনভাবে খুঁজে পাওয়া, সেটাই কি ঠিক প্রত্যাবর্তন? আসলে প্রত্যাবর্তন আপনার কাছে কি মানে দাঁড়ায়, আমাদের কাছে কি মানে দাঁড়ায়, সেটা সম্পূর্ণ এখন ভিন্ন বিষয়। কিন্তু আমাদের সাথে যারা আছে তাদের কাছে প্রত্যাবর্তন মানেটা কি, সেটাই ঠিক আজকে জেনে নেবো। আমাদের সাথে আছে শিলাদা আপাদি, তোমাদের ওয়ালে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বললাম যে প্রত্যাবর্তন তোমাদের কাছে কি মানে দাঁড়ায়? দেখো, প্রত্যাবর্তন আমাদের কাছে তুমি যেটা বললে, শিকড়ের টানে বা শিকড়ের কাছাকাছি ফিরে আসা। আমি হয়তো আমার জায়গা থেকে অনেক দূরে আমাকে কোনো কারণেই চলে যেতে হতে পারে, সেটা মানসিক হোক, সেটা কর্মজীবনের জন্য হোক, সেটা হোক। কিন্তু আবার যে এটা ভাবা, আরেকটা প্রত্যাবর্তন কি হয় জানো তো, যে আমার আগের জেনারেশনের সঙ্গে আমার হয়তো একটা মানসিক গ্যাপ আছে। ওকে, যেরকম আমার একটা সময় মনে হতো যে মা অনেক কিছুতেই ভুল, বাবা ঠিক বুঝছে, মা কিন্তু বুঝছে না, মা এটাতেই বারণ করছে, মা ওটাতে বারণ করছে মা। কিন্তু আমি যখন আমার 40 বছরটা পেরোলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি মায়ের ক্রাইসিস গুলো কি কি ছিল, মা কেন এরকম করতেন, এবং অনেকাংশে দেখলাম আমিও কিরকম আমার নিজের অজান্তেই মায়ের মতো হয়ে গেছি। সেটাই প্রত্যাবর্তন। আর শিলাদা, তোমার কাছে প্রত্যাবর্তন? আমার মানে এখন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, এই কথা বলতে বলতে তো অনেক মাথায় আসছে যে আমি যদি আমার চরিত্রটা বা আমার বউয়ের চরিত্র অপা যেটা করছে, আমাদের চরিত্রটাকে ভাব, আমরা একটা সময় আমরা একটা জীবন শুরু করেছিলাম, আমাদের কিছু ছিল না। ওকে, আমরা খুব অল্প বেসিক আমি একটা ডাক্তার, একটা সরকারি জায়গা, খুব খেটেছি, পড়ে আমি একটা খুব নামি সার্জন হয়েছি, হয়ে আমি নাম পেয়েছি, খ্যাতি পেয়েছি, অর্থ পেয়েছি, একটা জীবন পেয়েছি, সমস্ত কিছু। এবারে এইটা হওয়ার পরে যখন এত কিছু মানুষ পেয়ে যায়, তখন কোনো কিছু না পেলে বা নতুন কোনো মোড় এলে ভীষণ ইনসিকিউর হয়ে যায়। আর বোঝাতে চাইছি যেটা, যে সময় ও লড়েছিল সেই মানুষটা যখন ডাক্তারি বইয়ে মুখ গুজে পড়ে থেকে গ্রামের একটা দাতব্য চিকিৎসালয় খুলে সেখানে পে করার জন্য যখন পড়েছিল, সে সেইটা করার সময় চিন্তা করেনি, কারণ তার তখন হারানোর কিছু ছিল। সে করে এগিয়েছে। এবার যখন তার কাছে এসে গেল অনেক কিছু, তখন তার হারানোর ভয়। সেই সময়টাতে সে যদি আবার একবার ফিরে যায় শূন্য, যে আমি তো শূন্য ছিলাম, আমাদের তো কিছু ছিল না, আমি আর আমার স্ত্রী দুজনে মিলে আমাদের কিছু ছিল না, আমরা করোনাটা করতাম। তো আজকে যদি আবার আমরা ভাবি যে আবার সেখান থেকে শুরু করতে পারি যেখানে আমাদের কিছু ছিল না, উই ক্যান স্টার্ট ফ্রম জিরো, সেই ফেরাটা মনে হয় এখানে করতে হবে। অপাদি, এখানে যেটা শিলাদা বলো, শিলাদার কথাটা স্তরেই বলি যে এরকম জীবনে একটা টাইমে সাকসেসফুল হয়ে গেলে মনে হয় যে আবার শূন্যতে ফিরে আসা। তুমি যখন অভিনয় জীবন শুরু করো তখন এরকমই তুমিও তোমার পার্টনারকে প্রথম থেকে একদম যখন পাশে পেয়েছিলে, এখন কি মনে হয় দুজনে যে আবার কখনো প্রথম থেকে যদি শুরু করি? আমার তো প্রথমেই আছি, মানে প্রথম থেকে তো কোনোদিন এক ধাপও এগোলাম না, প্রথমে ছিলাম, প্রথমেই আছি। আসলে আমি আমার জীবন দিয়ে যেটা দেখেছি, যে অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন লোকেরও, যাদের খুব বুদ্ধি, বিচার বুদ্ধি বেশি, খুব মানে জ্ঞানী মানুষ, অহংকার তাদেরও বুদ্ধিকে নষ্ট করে। একবার যখন অহংকার হয়ে যায় না, তখন বুদ্ধিটাকে নষ্ট করে। বুদ্ধিটাকে নষ্ট করে দিলে সে এমন কাজকর্ম শুরু করে যে যেটা তাকে আবার শূন্যে, শিলাদা যেটা বললো, শূন্যে ফিরিয়ে দিতে বাধ্য হয়। শূন্যে ফিরিয়ে দিলে কি হয়, সেই আবার প্রথম থেকে শুরু করতে অসুবিধে হয়, সেটাকে মানা যায় না, মনে হয় আমার সাথে কেন এরম হলো। সেই রকমই আমি মনে করি আমার জীবনে
আমি কোনোদিনও ওই ওই জায়গাটাকে সারা জীবন ভয় পেয়ে এসেছি, যে আমার যদি অহংকার হয়ে যায় এবং আমার যদি অহংকার থেকে আমার যদি মাথাটা খারাপ হয়ে যায়, তাহলে যেখানে ফিরতে হবে সেইটা আমার পক্ষে খুব কঠিন হবে। সুতরাং আমি আমার জায়গাটাই ছাড়বো না। এটা বলে আমি কথা, কিন্তু প্রতিদিন আমি বলে দিচ্ছি, আমি শিল্পীদের, আমি শিল্পী বলে আমি বলে দিচ্ছি, আমিও তো একটা শিল্পী, আমাদের প্রত্যেক দিন শুনবো, হ্যাঁ রোজ শুনবো, আমাদের এভরিডে শুনবো। আজকে একটা রোজ শুনবো। সিনেমা রিলিজ করলো, আজকে একটা কাজ করছি, সেই সিনেমাটা রিলিজ করার পরে আমার কি হবে বা হতে পারে আমরা জানি না। এবং যার জন্য আমি কেন এই কথাটা বললাম, যে আমাকে মাঝে মাঝে যখন ভয় ধরায়, কেউ কেউ বলেছে করেছে তোর অ্যালবাম বেরোচ্ছে না, কত 18 বছর ধরে তুই তো হারিয়ে যাবি, তোর অ্যালবাম হচ্ছে না, তখন আমি মনে মনে ভেবেছি, তাদেরকেও তো করিনি, মনে মনে ভেবেছি যে আমি যখন আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ করেছি তখন আমার কিচ্ছু ছিল না। আমি সেখান থেকে একটা গান দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে একটা অ্যালবাম দিয়ে আমি নিজের একটা তৈরি করতে পেরেছি অস্তিত্ব। তাহলে আমি যদি সেই মানসিকতায় ফিরে যাই, আবার যদি মনে হয় আমি জিরোতে আসছি, তাহলে আমি আবার ওই কাজটা করতে পারবো। আমাদের এই গাছ আছে এবং আমরা রোজ সেটা করি। ও যে বলছে ওর ইনসিকিউরিটি মনে হচ্ছে আমি ফেরত যেতে চাই না, সেজন্য কাজ করছে, কিন্তু খুব ভালো করে জানে যে একটা ফেলিওর বা একটা সাকসেস ইটস শর্ট লিভড। একদমই, নিশ্চয়ই শর্ট লিভড। কালকেই তুমি আবার কে, তুমি অপরাজিত আট্ট, তুমি এখানে ক্যামেরায় বসে তুমি বলছো হ্যাঁ তুমি পরিচিত, জনগণ কিন্তু ওভাবে ভাবে না। ইউ আর দেয়ার, ইউ আর ডুইং ওয়েল, ইউ আর দেয়ার, ইউ আর ডুইং ওয়েল, ইউ আর আমি এত মানুষকে সর্বস্ব হারাতে দেখেছি না, এত কাছ থেকে দেখেছি, যার জন্য আমি কোনোদিন নিজেকে ওই জায়গায় ভাবিইনি। আমি খুব সহজ সরল জীবনযাত্রা, আমার এতটাই মধ্যবিত্ত এবং সহজ জীবন, যেটা এখন কেউ মানে সাধারণ মানুষও ওইভাবে চলে না। সুতরাং আমার কোনো মানে অন্য কোনো না এক্সপেকটেশন আছে না অসুবিধে আছে। হ্যাঁ, বাড়িতে হয়তো কিছু অসুবিধে আছে, বড়দের শরীর নিয়ে, নিজের শরীর নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, সেগুলো আছে, চিন্তা হ্যাঁ, হবে, অর্থের কখনো চিন্তা। কখনো ব্যাংক ব্যালেন্স কমে যাবে, সেগুলো আছে, কিন্তু এই আমি হারিয়ে গেলাম, এই আমি ফুরিয়ে গেলাম, এ মাথা ব্যথা আমার। ওই জন্যই তোমরা এতটা পজিটিভ থাকো, নেগেটিভ কিছু হয়ে গেলেও ঠিক আছে, চলো বি পজিটিভ অলওয়েজ। এই পজিটিভ থাকার মন্ত্র কি শিলাজিৎদা তোমার কোনো গান আছে যেটা যে ওই সময় চলে যে ঠিক আছে এবার সব ঠিক হয়ে যাবে? না, আমিও পুরো গান টান গিয়ে পজিটিভিটি করি না, আমি খালি নিজেকে বুঝে ওই একটা বললাম যে যে কোনো মুহূর্তে আমি শূন্য থেকে শুরু করতে পারি। আজকে যে অবস্থায় আছে আমি আগের থেকে অনেক ভালো আছি। 94 সালে আমি যখন কেরিয়ার স্টার্ট করেছিলাম তার থেকে আমি দিনে দিনে জনপ্রিয় হচ্ছি। সুতরাং এইটা যদি আমি, এই যে আমার দিন বাড়ছে, মানুষ আমার রিচ করছে একটু একটু করে, সেটার উপর আমার ভরসা রাখা উচিত। যে আগে তো এটা ছিল না। আজকে যদি আমি একটা অ্যালবাম রিলিজ করি, আমি 5000 লোক পাবো যারা শিলাজিতের নাম বলে 5000 ক্যাসেটটা তুলবে। প্লাস আজকে আমি যদি মনে করি আমার কোনো কোম্পানি অ্যালবাম রিলিজ করবে না, আমি নিজে আমার অ্যালবাম রিলিজ করতে পারবো আমার অর্থ খরচা করে। নিশ্চয়ই। সুতরাং এইগুলো আমাকে ওই সাহস দেবে যে নেই তো, ছিল না তো, থাকবে না তো, আমাদের জীবনে তো থাকে না। এমন অনেক সময় হয় 7 দিন 8 দিন 10 দিন 15 দিন 1 মাস কাজ নেই, হয় এরকম। আমার তার 4 মানে- মাস ছিল না রে মাঝখানে। এবার তার মানে কি 4 মাসে ওকে কি কে বাঁচালো? 4 মাস ও কাজ করেনি, কে বাঁচালো? ও এতদিন ধরে যে কাজ করেছিল সেটা কোথায় কোথায় রিচ করেছে, কে কে ওকে স্পট করে রেখেছে, সেটা আমাদের কাছে খবর থাকে না। আমরা চমকে যাই, একদিন সকালবেলা একটা ফোন এলো, অপরাজিত দি আমরা একটা রোডের জন্য ভেবেছি। নিশ্চয়ই। কেন ভেবেছি? কারণ ও হয়তো 10 বছর আগে একটা কাজ করে গেছে, যে কাজটা এখন ওর মাথার মধ্যে, সেই লোকটার মধ্যে রয়েছে, যার জন্য তাকে সে ডাকছে। আমাদের কিছু কাজ করা আছে যেটা আমাদের ইনভেস্টমেন্ট। আচ্ছা অপাদি, তোমার কোন গানটা খুব ভালো লাগে শিলাদার, এরকম শোনো মাঝে মাঝে? যেটাতে ছোটবেলা থেকে নেচে এসেছি, বাজলে ছুটির ঘন্টা। তখন স্কুলে যখন পড়তাম তখনও ভালো লাগতো যে এই এবার ছুটির ঘন্টাটা বাজবে। এখনো আমার নাচে, স্কুলের মেয়েরা এটাই নাচে, বাজলে ছুটির ঘন্টা। আমি বোধহয় নেচে 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 বোধহয় এটা শেষ করে দিয়েছি। ওই কি শিলাজিৎ মানে বাজলে ছুটির ঘন্টা, ঝিমটি তুই বৃষ্টি হতে পারতি, এ কানে বাজবেই বাজবে। আচ্ছা আমরা কি কখনো একটা ডুও দেখতে পাবো, তুমি গাইবে অপাদি নাচছে এরকম? অপাদি গাইছে, আমি নাচছি, এটা দেখতে পেতে পারো। এটা এটা শুটিং আমাদের এলেই শুটিং দেখতে পাবি, হচ্ছে, এটা শুটিং এলেই কোনো না কোনো দিন দেখতে পাবি। শুটিং এ অপার শট শেষ, ওই শটটা হয়েছে মাঝখানে পিরিয়ডে, স্ক্রিপ্ট ফিল্ম অন্য জায়গায়, অপার কি ওই গানটা বল না, গানটা হেভি গাইছিলি,
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়া, এ গানে রংধনু তার সাতটি রঙের দোল ছড়া, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং এটা ছড়া। হতো এবং একটার পর একটা গান এফএম এর মতো অপা গাইছে, তারপরে ডাকলো অপাদি চলো উঠে গিয়ে শটে ঢুকে ওখানে অঞ্জনদা শিলাদা সবাই আছে। হ্যাঁ হ্যাঁ, ও অঞ্জনদার থেকে অঞ্জনদা মাই ডিয়ার লোক কি হতে পারে? অঞ্জনদা আমি পৃথিবীতে দেখিনি অঞ্জনদার থেকে মাই ডিয়ার লোক। আমি অঞ্জনদার সঙ্গে জীবনে এত কাজ করেছি, এবং ম্যাডলি বাঙালি যখন করতে গেছি, ম্যাডলিতে একদিনের নোটিস, আপা কালকে কি করছো? আমি কালকে কি করছি, শুটিং আছে। কাকে ফোন করতে হবে বলো তো, তোমাকে কালকে দেখতে ছেড়ে দেবো। কেন কেন কালকে খামোখা আমাকে ছেড়েই বা দেবে কেন? আর তখন দেবাংশুদার যাদের সঙ্গে কাজ করতাম তারা ভগবান ছিল, তারা এত রিয়েলাইজ করতো না, তারা মানে অঞ্জন দত্ত ডেকেছে মানে দেবাংশুদা ছাড়বে এরকম। ও দেবাংশু না, আমি বলবো না তুমি বলবে, তাহলে আমিও বলতে পারি কালকে না তোমাকে লাগবে বস। হ্যাঁ, আমি পরের দিন গেলাম শুটিং করতে, গিয়ে বলে আনলাম অঞ্জনদা কি লিখেছেন না, আমি হাতি ঘোড়া মাথা মুন্ডু কিছু বুঝতে, আমি ভেরি ব্যাড রাইটার বলে নিজে স্ক্রিপ্ট করে ফেলছি। তোমার যেটা মনে আসছে তুমি সেটাই করো, তুমি তো মার্ভেলাস অ্যাক্টর, আমি খুব খারাপ লিখি অপা, আমার নিজেরই আমি ফ্রাস্ট্রেটেড ইউনো। হ্যাঁ বলে মানে আমার যে কি ভালো লাগা অঞ্জন দত্তর সঙ্গে কাজ করা, এবং এটা যে কত বড় সুযোগ। আমি প্রচুর ভালো অ্যাক্টরদের সঙ্গে কাজ করি, তাতে সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি অঞ্জন দত্ত ইজ অঞ্জন দত্ত। এখানে একটা জিনিস, যে তোমার লুকটা খানিকটা এখনকার মানে যেটা আমরা চলতি দেখি এই বয়সী মহিলা, সেরকম একটা লুক। খোপা টিপিক্যাল শাড়ি পরিয়ে তো আমি মানে সারা জীবন ধরে, মানে ছোটবেলা থেকে বড় হয়ে গিয়ে বুড়ো হতে চললাম, তো সমর্পণ ভেবেছে একটু অন্যরকম সাজানো যায়, তাই সাজিয়েছে। লুকটা নিয়ে তুমি কিছু রিভিউ দিয়েছিলে শিলাদা? কার লুক? তোমার অপার লুক তো আমি বোঝার আগে সমর্পণ বুঝিয়ে দিই, সমর্পণ সব বুঝিয়ে দেয় আগে। তো সমর্পণ অলরেডি বুঝিয়ে দিচ্ছে, দেখো অপাদিকে না এরকম ড্রেসে এই কস্টিউম না, আমি কস্টিউমটা সিলেক্ট করি, বলো ঠিক আছে কিনা। আর সত্যি কথা সমর্পণের অনেকগুলো গুণ আছে, অনেক দোষও আছে, সেটা তো থাকবেই মানুষ। কিন্তু এই ছবির ক্ষেত্রে আমি দেখলাম ওর নজর খুব ভালো, এবং কাস্টিংটা দারুণ পড়েছে। আর কস্টিউম, পোশাকটাও নিজেরই করা, পোশাকটা ওর মোটামুটি ভাবা, মোটামুটি নিজের ভাবা। পুরোটাই ভাবা, এবং মানে দাঁড়িয়ে থেকে থেকে সেই জিনিসগুলো বলেছে। অ্যান্ড অফকোর্স আমাদের প্রডিউসার, মানে আমি দেখেছি আমার যখন মেকআপ টেস্ট হচ্ছে, মেকআপ টেস্টের সময় করতে করতে আমি মধ্যে ও তখন বলছে যে আরো দুটো জামা নিয়ে এসো ইমিডিয়েটলি, এই জামা তো দুটো নিয়েছো, একটা পাঞ্জাবি নিয়েছো। এবং এইভাবে এবং এটার জন্য সমর্পণকে ওয়েট করে থাকতে হয়নি প্রডিউসারের একটা নডের জন্য, যে প্রডিউসার বলবে তবে আসবে সেটা না, ওকে খোলা আম ছেড়ে দেওয়া হয়েছিল সমর্পণকে, যে তুমি তোমার যেটা করতে চাইছো সেটা করো। এই Producer is very সেই good. সুযোগটা একটা নতুন ডিরেক্টর যে ফার্স্ট টাইম ছবি করছে তার পক্ষে পাওয়া, একটা ভালো প্রডিউসার পাওয়া অভিজিৎ চট্টোপাধ্যায়ের মতো ইজ ভেরি অসাধারণ ওরা একজন দেয়ার producer। ডান ইট। এবং আমি চাই যে এই ছবিটা এতটাই ভালো হোক যাতে ও ভবিষ্যতে ছবি করতে পারে, ছবি করার সাহস করে। বেশ, আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, যে যুগের পর যুগ ধরে কয়েকটা জেনারেশন তোমরা দেখেছো, প্রত্যেকটা জেনারেশন থেকে ভিন্ন ভিন্ন ভাবে ভালোবাসা পেয়েছো তোমাদের, তো সব থেকে মেমোরেবল কোন জেনারেশনটা তোমাদের কাছে? আমার কাছে মেমোরেবল জেনারেশন হচ্ছে আমার বান্ধবী, আমার থেকে 15 বছরের বড়, বান্ধবীর মেয়ে 15 বছরের ছোট, দুজনেই আমার বন্ধু। মানে আমার কাছে বয়স, আমার বন্ধু বান্ধবরা সবাই কিন্তু আমার থেকে 15-16 বছরের ছোট, হ্যাঁ 25-23, এবং তারা আমাকে মাই বলে, কে সোনামা, কে মণিমা, কে মামনি, এরকমই বলে। কিন্তু লক্ষ্মী পুজো হ্যাঁ, আমি সবার বেস্ট ফ্রেন্ড, সবাই সব কথা আমাকে বলে, সবার সব সিক্রেট আমি জানি, কারণ আমি ভীষণ ফ্লেক্সিবল, এবং আমি তো বড় হইনি, একদম ন্যাচারালি আমার কোনো অসুবিধা হয় না। না, শিলাদার গেট পড়ে গেছে, আমার একদিন করে বাড়ছে বছরে, শিলাদার গেট পড়ে গেছে। আর শিলাদা তুমি? আমার কাছে বাচ্চাদের সঙ্গে যা কথা হয়, যা শেয়ার করে, সেটা যদি আমি বলতে থাকি তাহলে অনেকে বিপদে পড়ে যাবে। এবং আমি অনেকে গোয়া বিপদে পড়ে যাবে, কারণ আমার কাছে এত বেড়াতে করে যাই কথা ওইরকম বলে। আমার বাচ্চা বান্ধবীদের সঙ্গে। হ্যাঁ এখন ট্রেন্ডে থাকা তোমাকে ওরাই হ্যাঁ, শেখায়। আমি যে গোয়া টোয়া বেড়াতে যাই আমার ওই বাচ্চা বান্ধবীদের সঙ্গেই যাই, চল গোয়া ঘুরে আসি, দুটো মেয়ে মিলে চলে গেলাম এরকম। এবং সে আমার থেকে 15 বা 16 বছরের ছোট,
তবে আমাদের জেনারেশন যদি বলিস যে কার কাছ থেকে আমরা সবটা পেয়েছি, সেটা বোধ হয় আমাদের দাদু ঠাকুমার কাছ থেকে। হ্যাঁ। দাদু ঠাকুমা দিদার কাছে যা পেয়েছি সেটা খুব মুশকিল করে আপনার কাছ থেকে না গো, আমি এখানে এসে আমি যে সৌমিত্র বাবুর থেকেও পেয়েছি, Exactly. অত আধুনিক মানুষ এখনো অবশ্যই। পর্যন্ত আমি দেখিনি। সৌমিত্র বাবু, পরাণ জেঠু এতটাই আধুনিক, ওহ। এরা মনুদা, হ্যাঁ। মনে আছে মনুদা? আরাধন দা, হ্যাঁ মনুদা, এরা এরা এতটাই আধুনিক, আমি এখনো পর্যন্ত এত আধুনিক এবং এরা মানুষ দেখিনি। অ্যাপ্রিশিয়েট করতেন, ওরে বাবা, অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিশিয়েট। যে তুমি ভালো করেছো। এইটা না এদের কাছ থেকে, বড়দের কিছু কিছু লোকের কাছ থেকে পেয়েছি সামনাসামনি। এই যে অঞ্জন দত্ত কোনোদিনও মানে পুরনো হবে? না। হতে পারে। শিলুদা কোনোদিনও পুরনো হবে? কোনো একটা জেনারেশন হবে যে এদেরকে অ্যাকসেপ্ট করবে না, একদম। যে বলবে না তোমরা ওল্ড, তোমরা পুরনো। কিছু মানুষ থেকে যাবে যারা কোনোদিন পুরনো হবে না। আমি সেই জেনারেশনটা থেকে শিখেছি। সুতরাং আমার আর এদের প্রত্যেকেরই হারানোর ভয় কম ছিল, আমারও। বেশ, আমরা তোমাদের কয়েকটা ছোট ছোট প্রশ্ন করে নিই, দুজনকে একসাথে, দুজনে উত্তর দিয়ে দিও। তোমাদের গুগল সার্চে সব থেকে অদ্ভুত হিস্ট্রি কি আছে? গুগল সার্চেও আবার অদ্ভুত হিস্ট্রি হয় নাকি? এটা সার্চ করেছে কিছু অদ্ভুত জিনিস, সে তো আমার নাম সার্চ করলেই হয়ে যাবে। গুগলে আমার নাম সার্চ করতে যা প্রথম 10টা আসবে শিলাজিৎ বলবর্ধক ওষুধ, প্রথম 10টা। আলাদা করে শিলাজিৎ সিঙ্গেল লিখলে তারপরে গুগল আসবে। এটা আমি আলাদা করে কোনোদিন লক্ষ্য করিনি, আমি বলতে পারবো না যে গুগলে কোনো বিয়ার জিনিস দেখেছি বলে। আচ্ছা, এমন একটা মিথ্যে তোমরা যা প্রায়ই বলো। ভালো আছি। আমি ব্যস্ত আছি। হ্যাঁ বলি তো, কি করবো বল, কিছু কিছু সময় তো সত্যি কথা, সবকিছু তো পৃথিবীতে নেওয়া যায় না। ব্যস্ত আছি, জবটা একটু দিতে হয়। বেশ, তোমার ওপর সব থেকে শোনা মজার গসিপ দুজনের উপর শুনেছে। আমার উপর একটা গসিপ আছে, আমি নাকি প্রচুর তুকতাক জানি। আমি যেহেতু পুজো করি, আমার এইসব ব্যায়াম আছে, সেই জন্য অনেকে বলে আমি নাকি খুব ভালো তুকতাক করতে পারি, মানে আমি নাকি খুব ভালো টোটকা ফটকা করতে পারি। আমি তো আমার সম্বন্ধে অনেক গসিপ শুনেছি, তবে খুব স্ট্রাইকিং গসিপ যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমার এক বৌদি আমাকে একদিন ফোন করেছে, শিনু আমি কি ইলিনা কোথায়? আমি ইলিনা তো বাড়িতে আছে। বাড়িতে মানে? তুই কোন বাড়িতে? কোন বাড়ি মানে? বলছে আমি জিম করতে যাই, এক মহিলা বললো তুই ওকে বিয়ে করে ফাঁসিয়েছিস। মানে? বলছে হ্যাঁ শিলাজি তো আমার বর। আমার কি সাইকি বল, তুমি দেখো আমার এই তো ইলিনা এসব ফোনে কথা বলো করছে। আমি না, আমার নাকি বিয়ে হয়েছে একজনের সঙ্গে এবং তাকে আমি দেখি না, তাকে আমি করি, সে আমার নাম বলছে। এটা আমি শুনেছি, আরো অনেক শুনেছি যে আমি নেশা করে টোলে পড়ে গেছি, বা এতে ওখানে কোনো জায়গায় খেতে গেছি, সেখানে গিয়ে নাকি আমি ছড়িয়েছি। এবং আমার তো প্রেম নিয়ে তো বলার তো শেষ নেই, যখন তখন যাকে তাকে বলা যায় ওর সাথে প্রেম করেছে, করে যার সাথে প্রেম করেছি সে খবরটা জানে, সেটা জানেই না। বড় বড় সাংবাদিক জানে না। আমার দুটো ঘরে দুজন আছে। হ্যাঁ আমি আছি, কোথায় বলবো না। সাংবাদিকরা টার্গেট করে দেখেছে যেটা আমি তার সঙ্গে ভরপুর এমন করছি, সেও আমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, ওকে মানে তোর অপা আমার সঙ্গে আমার বন্ধুত্ব যেটা হয়, আমাকে কিছু বলে শোন তোর সাথে না আমার কিছু ঠিক আছে, আমার সাথে বুঝে গেল অ্যাক্টিং করতে কতক্ষণ। শিলুদা চলো খাবে চলো, এসব ছোটখাটো জিনিস করে ওদিকে পুরো পেরিয়েছেনটা, আর আমি অন্য ঘরে রাত কাটাচ্ছি। তো লোকে এরকম ভাবে ভাবে যে অদ্ভুত, কেন আমাদের ক্রান্তিকালের সময় লোকে কত কি বলছে, ক্রান্তিকালের সময় রূপা ছিল, তখন রূপা আমরা দুজনে জোয়ান, এসব করছে, দুজনেরই পুরকি আছে, অসুবিধা নেই। কিন্তু আমাকে যখন খুঁজছে আমি রাত্রেবেলা কোথায় আছি, ডিরেক্টর ভাবছে আমি রূপার ঘরে, কিন্তু আমি দুই বুড়োর সাথে বসে আছি, সৌমিত্র আর আরাধনার সাথে। তো এটা লোকের ধারণা, ভাবে অনেক কিছু দূর থেকে ভাবে, ভেবে আনন্দ পায়। হ্যাঁ ভেবে আনন্দ পায়। পাক, আমরা এটুকুই দিতে পারছি। বেশ, একদিনের জন্য ইনভিজিবল হলে কি করতে তোমরা? সেটা আমি বলবো না। আমিও বলবো, আমি বলবো না, এটা একদম বলবো না। আমি বলবো না। ওকে, নিজের খুব ইচ্ছে কিন্তু আমি বলবো না। কেন একটু ইচ্ছে না প্রকাশ করে? না আমি বলবো না, আমি বললে এটা একদিনের জন্য ইনভিজিবল হলে আমি বল হয়ে যেতাম।
নিজের বায়োপিক হলে কাকে অভিনয় করতে দেখতে চাও তোমরা? কোনোদিন হবে না রে, আমি এক্সপেক্ট কি করি না, আর আমি ভাবিও না। আমার বায়োপিক কি জানে আমি জানি না। তোমার টুথপিক হতে, তোমার আমার টুথপিক হতে পারে, বায়োপিক হবে না। হবে না, কিন্তু যদি হয় তাহলে আমি ইমিডিয়েটলি কাউকে দেখতে সমর্পণটু বলবো যে কাস্টিংটা দেখতে। ও ভালো কাস্টিং করেছে ছবিতেও, নিশ্চয়ই বলে দিতে পারবে যে সুধা তোমার এটা এ করতে পারবে। হ্যাঁ। কিন্তু আই ডু বিলিভ যে আমার বায়োপিক হওয়ার ইতিহাসে অত আমাদের নাম থাকবে না গুরু, তাতে কিছু এসেও যায় না। এইটুকু সময় করেছি, পেট চালিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের একটা অশিক্ষিত লোক যে গান জানে না, অভিনয় জানে না, কিচ্ছু জানে না, খালি স্টাইফেন নিয়ে বেঁচে আছে। স্টাইফেন নিয়ে বেঁচে আছে গোটা পশ্চিমবঙ্গের কাছ থেকে। শিখছি, অ্যাট দ্য সেম টাইম পয়সা ইনকাম করছি, আর কি চায়। যদি টাইম ট্রাভেল করতে পারতে কোন সময় ফিরে যেতে জীবনে? টাইম ট্রাভেল করলে একটুখানি আমি ওই দিল্লি ফিল্লির দিকে একটুখানি একটা হারেম টারেম থাকতো, সেখানে একটা আকবর নবাব টবাব হতাম, মুঘল জামানায় ইরানি বউ। ও ভাবতে পারছি না মানে ব্যাপারটা কি। স্কুলে, ওকে। স্কুলের মাঠে। নিজের জীবনে কোনো একটা সিন বদলাতে হলে কোনটা বদলাতে চাইতে? আমার জীবনের সিনগুলো সবই ঠিকঠাক আছে, আমি কোনোটাই বদলাতে চাই না। আরেকটা ছিল। ছিল আমার সিন, আমার সিন বদলালে তাহলে ওই তখনই বাবা আমার ওই দিক থেকে আটকাতাম যদি আনে থাকতো। ওখানে কি আটকাও, গুরু এদিকে নামিও না, গুরু এদিকে না, এটা অন্য বাবা, এটা আফ্রিকান বাবা গুরু, বা এটা মারবাড়ি বাবা গুরু, বেড়ে গুরু পাচ্ছি না, দুঃখী দিকে জীবনে একটা সরকারি বাবা, একটা ক্লাস 9 পর্যন্ত পড়া মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটা থেকে আমাকে একটু প্লিজ অন্যদিকে নিয়ে যেতে। এটা হয়তো করতাম, কিন্তু সত্যি কথা বলতে যে আমার বাপ মাকে পেয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি এটা মজাই মনে হয়, যা বাপ মা পেয়েছি এবং কপাল করে ভালোই বউ আছে। পেয়েছি, বউটাও কপাল করে পেয়েছি, এত কিছু করেছি তাও সহ্য করে যাচ্ছে, এত অসভ্যতা এত কিছু করে যে সহ্য করছি, এই জন্য বউ। আর অফকোর্স একটা ব্যাটাও পেয়েছি, সেটাও খুবই বদমাইশ, খুবই তেঁদোর। কিন্তু ভালো। হ্যাঁ, কিন্তু আরে ভাই আপনার লড়কা হ্যায়, আমারই অংশ। একদমই। কিন্তু এরকম যা পেয়েছি সত্যি, আর পরে আরো অন্য কিছু পেতে ইচ্ছে করে, আর কিছুই বদলাতে ইচ্ছে করে না, যা হয়েছে সব ঠিকই হয়েছে। কারেক্ট আছে, কারেক্ট। ফিরে আসা কি সবসময় সম্ভব নাকি কখনো দেরিও হয়ে যায় জীবনে? দেরি তো হয়, দেরি হয়, রিয়েলাইজ করতে দেরি হয়, কিন্তু ফিরতে হয়। আমি বাবা ফিরে আসার অপেক্ষাই করি না, আমি যেখানে আছি সেখানেই থাকি। বেশ, কিন্তু দর্শকদের হলে ফিরতে হবে প্রত্যাবর্তনের জন্য। দর্শকদের একটু বলে দাও প্রত্যাবর্তন। অলরেডি আপনার কাছে যে কোনো অডিটোরিয়ামে, আপনার বাড়ি থেকে 4-5 কিলোমিটারের মধ্যে যে কোনো অডিটোরিয়ামে, যে কোনো থিয়েটারে আপনি খোঁজ ফেলে বুঝতে পারেন আমাদের শো চলছে। আসুন, দেখুন। এতদিন ধরে যে লোকগুলো বলছে যে ছবিটা ভালো হয়েছে, সেটা একবার মিলিয়ে দেখে নিন যে সত্যি কিনা। এটুকুই বলার আমাদের। আপনাদের উপর, আপনাদের জন্য ছবি তৈরি করা, আপনারা দেখবেন বলে আপনাদের মতামতটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সেটা টিকিট কিনে দেখে একটা মতামত দেওয়া যায়, এবং তারপরেও ছবিটা দেখার পরে ছবিটা নিয়ে সমালোচনা করে, ছবিটার ভুল খারাপ ভালো সব নিয়ে আমরা এক্সপেক্ট করছি যে আপনারাও এই পয়েন্টে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে যদি ভালো লাগে বা খারাপ লাগে, যাই লাগুক, যেটাই লাগুক, সেটা একটুখানি শেয়ার করুন, জানান, একটু আলোচনা হোক, এর বাইরে কিছু চাইছি না। বেশ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। আর বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দাওয়ালে, কারণ খবর এখন এখানে।